সাভারের বাড়িটায় যখন গাড়ি থামল তখন দুপুরের কড়া রোদ। গাড়ি থেকে নামতেই আমার শাশুড়ি আয়েশা বেগম চওড়া হাসি নিয়ে এগিয়ে এলেন। এসো মা, এসো, সাবধানে নামো, এই সময় একটু দেখে শুনে চলতে হয়। উনি আমার হাত ধরলেন। ওনার হাতের স্পর্শে আজ আমার শরীর রি রি করে উঠল। যে হাতটা এতকাল মাতৃত্বের ওম ভেবে এসেছি, আজ জানলাম সেই হাতটাই আমার পিঠে ছুরি মারার জন্য তৈরি হচ্ছে। ড্রাইভার যখন গাড়ি থেকে মিষ্টির প্যাকেট আর ফল নামাচ্ছিল, আসিফ তখন হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। কাল রাতের পর থেকে ও আমার সাথে একটা কথাও বলেনি। ওর অহংকারে লেগেছে। যে মায়াকে ও পায়ের জুতো মনে করত, সেই মায়া ওর মুখের উপর কার্ড ব্লক করে দিয়েছে। এটাও হজম করতে পারছে না। খাবারের টেবিলে আয়েশা বেগম বেশ আয়োজন করে বসেছেন। ইলিশ মাছের লেজটা আমার পাতি তুলে দিতে দিতে বললেন, খাও মা, শরীরটা তো একদম শুকিয়ে গেছে। আসিফ, তুই মায়ার দিকে একটু খেয়াল রাখিস, ও তো এখন একলা না। আসিফ ভাতের লোকমা মুখে তুলতে তুলতে না তাকিয়েই বলল, ওর খেয়ালও নিজেই ভালো রাখতে পারে আম্মা। এখন তো ও অনেক বড় বড় সিদ্ধান্ত একা একাই নিচ্ছে। টোনটা বুঝতে আয়েশা বেগমের 1 সেকেন্ডও লাগলো না। ওনার চতুর চোখ দুটো একবার আসিফের দিকে আর একবার আমার দিকে তাকালো। উনি গলাটা একটু নরম করে বললেন, কি হয়েছে রে আসিফ? কিছু না আম্মা, আমি মুখে একটা হালকা হাসি ফুটিয়ে বললাম, আসলে প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে তো মুড সুইং হয়। আসিফ হয়তো একটু ভুল বুঝছে। আসিফ টেবিল থেকে উঠে চলে গেল। ও উঠে যেতেই আয়েশা বেগম আমার আরো কাছে সরিয়ে এলেন। ওনার সেই চেনা বিষাক্ত মিষ্টি গলার আওয়াজ এবার বেরোলো, মায়ামা, আমি বলছিলাম কি, গুলশানের নোটারি পাবলিকের ওই উকিল ভদ্রলোক কাল আবার ফোন করেছিলেন। পেপারসগুলো সব রেডি। আসিফের প্রমোশনের ফাইলটা আটকে আছে শুধু তোমার ওই সইটার জন্য। আগামীকাল একটু সময় করে যদি যেতে। আমি ওনার চোখের দিকে তাকালাম। কোনো কাঁপুনি নেই, কোনো দ্বিধা নেই। উনি খুব ভালো করেই জানেন ফারহানার কথা। হয়তো ফারহানার ডেলিভারি এই বাড়িতেই করানোর প্ল্যান চলছে। আমি আস্তে করে পেটে হাত বুলালাম। মেয়েটা আবার নড়ে উঠল। আমি মনে মনে বললাম, মা, ভয় পাস না, তোর মা এদের সবাইকে চিনে ফেলেছে। আমি আয়েশা বেগমের দিকে তাকিয়ে হাসলাম। আচ্ছা আম্মা, আসিফ যদি বলে প্রমোশনের জন্য এটা দরকার, তাহলে আমি আগামীকালই সই করে দেব। আপনি পেপারসগুলো আজ রাতে আমাদের বাসায় পাঠিয়ে দিতে বলবেন। আমি একটু চোখ বুলিয়ে রাখব। আয়েশা বেগমের চোখ দুটো লোভ আর শান্তিতে চকচক করে উঠল। উনি ভাবলেন মায়া বোকামি, আবার লাইনে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মা, আমি আজ রাতেই আসিফের ব্যাগে পেপারসগুলো দিয়ে দেব। বিকেলে আমরা যখন ঢাকা ফিরছিলাম, গাড়ি চালাচ্ছিল আসিফ। ও ভাবছিল ও জিতে গেছে। উন্মাদের মতো ও একটু পর পর ফোনে টেক্সট করছিল। আমি জানি ওটা ফারহানা। 3,85,000 টাকা আটকে যাওয়ায় ফারহানার বেবি শাওয়ারের ভেনিউ বুকিং বাতিল হয়ে গেছে, সেটাও আসিফকে জানাচ্ছে। রাত 10টা। আসিফ ওয়াশরুমে যেতেই আমি ওর জ্যাকেটের পকেট থেকে আয়েশা বেগমের দেওয়া সেই খামটা বের করলাম। ড্রয়িং রুমের আবছা আলোয় বসে আমি আর তানিয়া ফোনে লাউডস্পিকারে কাগজগুলো পড়তে লাগলাম। তানিয়া ওপাশ থেকে ফিসফিস করে বলল, মায়া, তুমি কি বুঝতে পারছো এটা কি? কি তানিয়া? আমার হাত কাঁপছিল। এটা কোনো প্রমোশনের পেপারস না, এটা একটা ডিভোর্স অ্যান্ড প্রপার্টি সেটেলমেন্ট ডিড। এখানে লেখা আছে, তুমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে তোমার গুলশানের ফ্ল্যাটের মালিকানা আসিফকে হস্তান্তর করছো এবং ভবিষ্যতে কোনো দিনমোহর বা ভরণপোষণ দাবি না করে মিউচুয়াল ডিভোর্সে রাজি হচ্ছ। নিচে তোমার সই নেওয়ার জায়গা করে রাখা। আমার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলটা দুঃখের ছিল না, ওটা ছিল প্রতিশোধের আগুন। ওরা আমাকে মা হওয়ার আগেই ফুটপাথে ছুঁড়ে ফেলার ছক কষেছে। তানিয়া, এখন আমার চাল দেওয়ার পালা। আমি বললাম, তুমি ঠিক আছো তো মায়া? তানিয়ার গলায় উদ্বেগ। আমি একদম ঠিক আছি। কাল সকাল 10টায় আমি ওই নোটারি অফিসে যাব। তুমি তোমার ক্যামেরা আর পুলিশ নিয়ে তৈরি থেকো। পরদিন সকাল গুলশানের সেই নোটারি অফিসের বন্ধ কামরায় আমি আর আসিফ বসে আছি। আসিফের মুখে একটা বিজয়ী হাসি। আয়েশা বেগমও এসেছেন।